রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন হাফিজ উদ্দিন আহমেদ। শপথ অনুষ্ঠানে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান প্রধানমন্ত্রী তারেক রহমান। দুর্নীতিবাজদের রাতের ঘুম রীতিমতো হারাম হয়ে গেছে, কারণ তিনি কোনো সাধারণ নেতা নন। তিনি একাই 100 স্পিকারের চেয়ারে বসে তিনি এমন এক ভেলকি দেখিয়েছেন যা দেশের রাজনীতিতে কেউ স্বপ্নেও ভাবেনি। বঙ্গভবনে লাল গালিচায় পা রাখতে যাচ্ছেন এই আপসহীন নেতা। রাজনীতিতে তারেক রহমানের এই এক মাস্টার স্ট্রোক কি বদলে দেবে পুরো বাংলাদেশের হিসেব নিকেশ? রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রোববার ভোররাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। অসুস্থতার কারণে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। ভারত শেখ হাসিনাকে বের করে দিচ্ছেন, এমনকি শুধু শেখ হাসিনাকে নয়, আওয়ামী লীগের যত নেতাকর্মী ভারতে আশ্রয় নিয়েছে প্রত্যেককে বের করে দিচ্ছেন 3টি কারণে। আজ আমি এই 3টি কারণে বলবো কি কি কারণে শেখ হাসিনাকে বের করে দিচ্ছে ভারত। ও বাবা, এখন আমাদের কি হবে? রংপুর বিভাগকে আমরা দখল করতে পারবো না? এই পুষ্কে বাংলাদেশ এত বড় সাহস কোথায় পেল? এভাবেই ভারতের গা জ্বলা শুরু হয়ে গেছে। বাংলাদেশ এই মুহূর্তে এমন এক সাহসী পদক্ষেপ নিয়েছে যেটা শুনে ভারতের থিঙ্ক ট্যাঙ্কারদের মধ্যে আর ঘুম বলে কোনো জিনিস নেই। তারা এই মুহূর্তে চরম চিন্তায় পড়ে গেছে এই পুষ্কে বাংলাদেশ কিভাবে সাহস দেখাতে পারলো তারা ড্রোন কারখানা তৈরি করার। এমন এক ওলটপালট ঘটনা ঘটে যাবে তা বোধহয় দিল্লির নীতি নির্ধারকরা স্বপ্নেও ভাবেন নাই। প্রধানমন্ত্রী তারেক রহমান এমন এক কিস্তিমাত করেছেন যা দেখে রীতিমতো চোখ কপালে উঠেছে বিশ্বের মোড়লদের। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্যমঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। নেতা নন, তিনি একাই 100 স্পিকারের চেয়ারে বসে তিনি এমন এক ভেলকি দেখিয়েছেন যা দেশের রাজনীতিতে কেউ স্বপ্নেও ভাবেনি। নিজের দলের লোক হলেও দুর্নীতিবাজ আর মিথ্যাবাদীদের তিনি ছাড় দিচ্ছেন না এক চুলো। আর এবার খোদ রাজনৈতিক অঙ্গনে কান পাতলেই শোনা যাচ্ছে এক বিশাল গুঞ্জন। স্পিকারের চেয়ার ছেড়ে এবার কি তবে সরাসরি বঙ্গভবনে লাল গালিচায় পা রাখতে যাচ্ছেন এই আপসহীন নেতা? রাষ্ট্রপতি হিসেবে কি তবে মেজর হাফিজকে বেছে নিতে যাচ্ছেন তারেক রহমান? রাজনীতিতে তারেক রহমানের এই এক মাস্টার স্ট্রোক কি বদলে দেবে পুরো বাংলাদেশের হিসেব নিকেশ? ঘটনার শুরু খুব বেশি দিন আগে নয়। শেরেবাংলা নগরের জাতীয় সংসদ ভবনের ভেতরে ঘটে যায় এক অভূতপূর্ব কাণ্ড যা দেখে সবার চোখ কপালে ওঠার জোগাড়। সংসদে তখন পিনপতন নীরবতা। ঠিক সেই মুহূর্তে তারেক সরকারের এক বিশাল ক্ষমতাধর মন্ত্রী হুট করে দাঁড়িয়ে বিরোধী দলের দিকে আঙুল তুলে গলাবাজি শুরু করলেন। সোজা কথায় তিনি বলে বসলেন, বিরোধী দলে নাকি কোনো আসল বীর মুক্তিযোদ্ধা নেই। এমন বেফাঁস কথায় পুরো সংসদ কক্ষে রীতিমতো লঙ্কা কাণ্ড বেঁধে যাওয়ার উপক্রম। কিন্তু স্পিকারের সবচেয়ে দামি চেয়ারে বসে থাকা মেজর হাফিজ এসব হজম করার পাত্র নন। তিনি 1 সেকেন্ডও সময় নষ্ট করলেন না। মাইক অন করে বেশ কড়া গলায় ওই মন্ত্রীকে থামিয়ে দিলেন। বুক চিতিয়ে সবাইকে জানিয়ে দিলেন বিরোধী দলেই এমন এক বীর আছেন যার সাথে তিনি নিজে 1971 সালে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছেন। স্পিকারের এমন কড়া কথায় তারেক সরকারের মন্ত্রীদের রীতিমতো হাওয়া টাইট হয়ে যায়। সেই মন্ত্রী মাথা নিচু করে নিজের সিটে গিয়ে বসে পড়েন। অন্যদিকে বিরোধী দল জামায়াত ইসলামীর নেতারা খুশিতে টেবিল চাপড়ে হাততালি দিতে শুরু করেন। সরকারি দলের স্পিকার হয়ে বিরোধী দলের পক্ষে এমন সাফাই গাওয়ার সাহস বাংলাদেশের রাজনীতিতে খুব কম মানুষেরই আছে। এই ঘটনার পর থেকেই সরকারি দলের ভেতরে একটা বড় কাঁপুনি ধরেছে। সবাই বুঝতে পেরেছে এই লোক কারো কথায় উঠবস করার মতো পাত্র নন। তার এই দাপুটে স্বভাবের কারণে অনেকেই তখন তার সামনে কথা বলতে গিয়ে ভিমরি খাচ্ছিলেন। দুর্নীতিবাজ আর মিথ্যাবাদী মন্ত্রীদের নাকে দড়ি দিয়ে ঘোরানোর ক্ষেত্রে এই পাক্কা খেলোয়াড় এক বিন্দু ছাড় দিতে রাজি নন। আরেকটি ঘটনা সবার চোখ আরও ভালোভাবে খুলে দিয়েছে। একজন ক্ষমতাধর মন্ত্রী সংসদে দাঁড়িয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আগামী 1 তারিখের মধ্যে গ্যাস সংকটের বিশাল সমাধান তিনি করে ফেলবেন। কিন্তু বাস্তবে সেই 1 তারিখ পার হয়ে গেলেও গ্যাস সমস্যার কোনো সমাধান হয়নি। সেই মন্ত্রী যখন আবার সংসদে নিজের দফতরের ফাইল নিয়ে মাতব্বরি দেখাতে মাইক হাতে নিলেন, স্পিকার মেজর হাফিজ তাকে মাঝপথেই থামিয়ে দিলেন। পুরো দেশের সামনে তাকে এমন এক জবর শিক্ষা দিলেন যা দেখে সবার চক্ষু চড়ক গাছ। তিনি ওই মন্ত্রীকে সোজা কথায় মনে করিয়ে দিলেন সংসদের প্রতি মিনিটে জনগণের অন্তত 2 লাখ টাকা খরচ হয়। তাই সেখানে দাঁড়িয়ে ফাঁকা বুলি বা মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে পার পাওয়ার কোনো সুযোগ নেই। জনগণের ট্যাক্সের টাকায় চলা এই সংসদে ছিনিমিনি খেলার কোনো অধিকার আর কারো নেই, তিনি যত বড় নেতাই হন না কেন। তারেক সরকারের মন্ত্রীরাও এখন স্পিকারের সামনে কথা বলতে গেলে রীতিমতো ঘাম ছুটিয়ে ফেলেন। দীর্ঘ 40 বছরের রাজনৈতিক ক্যারিয়ারে এই মানুষটি দুর্নীতির এক কানাকড়িও কেউ স্পর্শ করতে পারেনি। আর ঠিক এই পাহাড় সমান সততাই দুর্নীতিবাজদের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। আর তারা ভালো করেই জানে মেজর হাফিজের মতো একজন নেতা যদি একবার রাষ্ট্রপতির চেয়ারে বসতে পারেন তবে তাদের দুর্নীতির রাজত্ব চিরতরে মাটিতে মিশে যাবে। অতীতের দিনগুলোর দিকে তাকালে বোঝা যায়, বিশেষ করে হাসিনার আমলে স্পিকারের চেয়ার মানেই ছিল সরকারি দলের যা ইচ্ছা তাই করার একটা হাতিয়ার। কিন্তু তারেক সাহেবের সরকারে এসে মেজর হাফিজ সেই পুরনো আর নোংরা নিয়মকে পুরোপুরি বুড়ো আঙুল দেখিয়ে এক নতুন ইতিহাস তৈরি করেছেন। তিনি দেখিয়ে দিয়েছেন নিরপেক্ষতা কাকে বলে।
এই ধারাবাহিকতায় সরকারি দলের কেউ বিরোধী দলের কাউকে অন্যায়ভাবে আক্রমণ করলে স্পিকার নিজেই ঢাল হয়ে দাঁড়িয়ে যান। ক্ষমতার অহংকারে অন্ধ হয়ে যে কেউ উল্টোপাল্টা বকার চেষ্টা করলে তাকে নাকানি চুবানি খাওয়াতে তিনি একটুও পিছপা হন না। উল্টো তার এই কড়া শাসনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ কিংবা তুখর বক্তা আন্দালিব রহমান পার্থ কেউই ছাড় পাননি। ভুল বা অন্যায়ের ক্ষেত্রে তিনি পদের কোনো বাছ বিচার করেন না। তার কাছে মন্ত্রী আর সাধারণ সংসদ সদস্য একদম সমান। সবচেয়ে বড় চমকটা তিনি দিয়েছেন জামায়াত ইসলামীকে নিয়ে। রাজনৈতিক অঙ্গনে জামায়াতকে নিয়ে যখন নানা রকমের কাদা ছোঁড়াছুড়ি চলে, তখন এই নেতা সত্যের খাতিরে প্রকাশ্যে ঘোষণা দিয়েছিলেন জামায়াত ইসলামী দেশের সবচেয়ে সুশৃঙ্খল রাজনৈতিক দল। সরকারি দলের এত বড় পদ থেকে বিরোধী দলের এমন প্রশংসা করার সাহস কেবল এই বীরের পক্ষে সম্ভব। তবে মেজর হাফিজের আজকের এই সমতায় বা চূড়ায় পৌঁছানোর পথটা মোটেও সহজ ছিল না। 1971 সাল থেকে শুরু করে 2024 সাল পর্যন্ত এই মানুষটির জীবনের প্রতিটি বাঁক যেন এক একটি সিনেমা। হাসিনার আমলে রাজপথে লড়াই করতে গিয়ে নিজের জীবনে মোট 5 বার জেল খেটেছেন তিনি। তবুও তার ভেতরের তেজ এতটুকু কমেনি। তিনি কখনো ক্ষমতার লোভে কারো পা চাটেননি, করেননি কোনো সস্তা চামচামি। 1986 সালে ভোলার মানুষের ভালোবাসায় প্রথমবারের মতো সংসদ সদস্য হন তিনি। এরপর 1992 সালে বিএনপিতে যোগ দিয়ে ধাপে ধাপে মন্ত্রী এবং দলের সবচেয়ে বড় নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য হয়েছেন। 2007-8 সালে সেনা সমর্থিত সরকারের আমলেও দলের ভেতরে এক বড় ঝামেলার মুখে পড়েন তিনি। সে সময় শোকজ নোটিশও পেতে হয়েছিল তাকে। এখানে শেষ নয়, 2018 সালে নির্বাচনের আগেও তাকে ঘিরে নতুন দল গঠনের বিশাল গুঞ্জন ডালপালা মেলেছিল, যেখানে ক্রিকেটার সাকিব আল হাসানেরও যোগ দেওয়ার কথা ছিল। অনেকেই তখন ভেবেছিলেন হাফিজ হয়তো এবার দল ছাড়বেন, কিন্তু এত মান অভিমান আর ঝড়ের পরেও তিনি কখনো দল ছাড়েননি। দীর্ঘ 4 দশকে তিনি এক দলে নিজের জায়গা ধরে রেখেছেন। তার এই লম্বা সময় ধরে লেগে থাকা আর সততার বড় পুরস্কারটা আসতে যাচ্ছে 2026 সালের পর। রাজনৈতিক পট পরিবর্তনের পর প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে প্রথমে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বানান, এরপর তাকে বসিয়ে দেন সংসদের সবচেয়ে বড় স্পিকারের চেয়ারে। তারেক রহমান খুব ভালো করেই জানতেন কাকে কোথায় কখন বসাতে হয়, কারণ 2026 সালের এই জুলাই মাসে এসে ঢাকার অন্দরমহলের সবচেয়ে বড় খবর উঠছে বাতাসে। বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর বিদায় ঘণ্টা বেজে যাওয়ার পর সেই জায়গায় বঙ্গভবনের চেয়ারে মেজর হাফিজের নাম সবার উপরেই শোনা যাচ্ছে। আর এই খবর শোনার পর থেকেই অনেকের হাওয়া টাইট হয়ে গেছে। মাস্টার মাইন্ড হাফিজকে আটকাতে দলের ভেতরেই চলছে বিশাল ষড়যন্ত্র। এমনকি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো দলের পুরনো নেতারাও ভেতরে ভেতরে অনেক কলকাঠি নাড়ছেন। বিশেষ করে জামায়াতে ইসলামী নিয়ে মেজর হাফিজের কথাবার্তা এবং অতীতের এই সেনা সমর্থিত সরকারের আমলের পুরনো ঝামেলাগুলো সামনে এনে তাকে বেকায়দায় ফেলার চেষ্টা করা হচ্ছে জোর কদমে। বিএনপির একটা অংশ কোনোভাবেই চাইছে না হাফিজের মতো একজন চরম সত্যবাদী নেতা রাষ্ট্রপতির চেয়ারে বসুক। অন্যদিকে দুর্নীতিবাজ নেতারা তো তেলে বেগুনে জ্বলে উঠেছেন। তারা বুঝতে পেরেছেন হাফিজ যদি বঙ্গভবনে ঢোকেন তবে তাদের খেল চিরতরে খতম হয়ে যাবে। সবাই যখন মেজর হাফিজকে আটকাতে ব্যস্ত, ঠিক তখনই সবার চোখ প্রধানমন্ত্রী তারেক রহমানের দিকে। এমন এক পাক্কা খেলোয়াড় রাষ্ট্রপতির চেয়ারে বসলে পুরো দেশের হিসাব নিকাশ একদম বদলে যাবে। মির্জা ফখরুলের আপত্তি আর দুর্নীতিবাজদের ভয়কে পাত্তা না দিয়ে তারেক রহমান কি সত্যি মেজর হাফিজকে তুরুপের তাস বানাবেন? স্পিকারের এই দাপট কি এবার সত্যি বঙ্গভবনের লাল গালিচায় পা রাখবে? দর্শক, রাজনীতিতে আসলে শেষ কথা বলে কিছু নেই। তবে আপনার কি মনে হয়, মেজর হাফিজউদ্দিন আহমেদ কি রাষ্ট্রপতি হিসেবে বঙ্গভবনের পরবর্তী অভিভাবক হিসেবে যোগ্য, নাকি মির্জা ফখরুলের আপত্তিতেই আটকে যাবে তার ভাগ্য? ভারত শেখ হাসিনাকে বের করে দিচ্ছেন, এমনকি শুধু শেখ হাসিনাকে নয়, আওয়ামী লীগের যত নেতাকর্মী ভারতে আশ্রয় নিয়েছে প্রত্যেককে বের করে দিচ্ছেন 3টি কারণে। আজ আমি এই 3টি কারণে বলবো কি কি কারণে শেখ হাসিনাকে বের করে দিচ্ছে ভারত। শেখ হাসিনাকে যখন বের করেই দিবি, তিনি যখন থাকতেই পারবেন না, তখন তিনি সিদ্ধান্ত নিয়েছেন তিনি ঝুঁকি নিয়ে ডিসেম্বরে দেশে আসবেন, এমনকি আত্মসমর্পণ করবেন। মূল কারণ হচ্ছে তাকে থাকতে দেওয়া হচ্ছে না। যে 3 কারণে, আজ এই 3 কারণে বলছি। 1 নম্বর কারণ হচ্ছে শেখ হাসিনা জাতিসংঘের রিপোর্ট অনুসারে আন্তর্জাতিক একজন চিহ্নিত অপরাধী, খুনি, সন্ত্রাসী, ফ্যাসিস্ট। এটা প্রমাণিত, সারা বিশ্বে এটা প্রমাণিত। জাতিসংঘে প্রমাণিত হওয়া মানে সারা বিশ্বে প্রমাণিত। তাই জাতিসংঘ ইন্ডিয়াকে ভালো চোখে দেখছে না। এমনকি আমেরিকা বা ভারতের সাথে যে একটা সুসম্পর্ক ছিল, তাদের যে একটা মিত্র রাষ্ট্র ছিল, শুধু এই শেখ হাসিনাকে কেন্দ্র করে এই ভারত এবং আমেরিকার মিত্র থেকে শত্রুতে পরিণত হয়েছে। 1 নম্বর কারণ হচ্ছে এটা, তাকে এর জন্য ইন্ডিয়া বের করে দিতে বাধ্য, বার করে দিবে। আর 2 নম্বর কারণ হচ্ছে, 2 নম্বর কারণ হলো শেখ হাসিনাকে বের করে দেওয়ার যে বাংলাদেশের সাথে ইন্ডিয়ার যে সুসম্পর্ক ছিল, সেই সুসম্পর্ক এখন দুঃসম্পর্কে পরিণত হয়েছে। মিত্র থেকে এখন শত্রুতে পরিণত হয়েছে। বাংলাদেশ থেকে ইন্ডিয়া যত দূরে যাবে, যত সম্পর্ক
খারাপ হবে, ততই বাংলাদেশে চীন এবং পাকিস্তান তারা আধিপত্য বিস্তার করবে, তখন ভারত বেকায়দায় পড়ে যাবে, ভারতের সমস্যা হবে। সেই জন্য তাকে বের করে দিবে, এর 2 নম্বর কারণ। আর 3 নম্বর কারণ হচ্ছে ভারতের জনগণ, ভারতের যে সচেতন মহল, তারা বলছে শেখ হাসিনা কোন আইনে কোন যুক্তিতে তিনি আমাদের দেশে থাকবে। ও বাবা, এখন আমাদের কি হবে? রংপুর বিভাগকে আমরা দখল করতে পারবো না? এই পুষ্কে বাংলাদেশ এত বড় সাহস কোথায় পেল? এভাবেই ভারতের গা জ্বলা শুরু হয়ে গেছে। বাংলাদেশ এই মুহূর্তে এমন এক সাহসী পদক্ষেপ নিয়েছে যেটা শুনে ভারতের থিঙ্ক ট্যাঙ্কারদের মধ্যে আর ঘুম বলে কোনো জিনিস নেই। তারা এই মুহূর্তে চরম চিন্তায় পড়ে গেছে এই পুষ্কে বাংলাদেশ কিভাবে সাহস দেখাতে পারলো তারা ড্রোন কারখানা তৈরি করার, এমনকি অত্যাধুনিক প্রযুক্তির বিমান ঘাঁটিও তারা তৈরি করতে যাচ্ছে। এভাবে একের পর এক সাহসী পদক্ষেপ নিয়েছে যে বাংলাদেশ, তাহলে এই বাংলাদেশকে আমাদের হাত গলে ফসকে যাচ্ছে। এটা কোনোভাবে আমরা আর মেনে নিতে পারছি না। একের পর এক বাংলাদেশের এই সাহসী পদক্ষেপগুলো ভারতের ঘুম হারাম করে দিয়েছে। নরেন্দ্র মোদীর ছটফটানি শুরু হয়ে গেছে, গা জ্বলা শুরু হয়ে গেছে। এমন একটি খবর যা শুনলে আপনার বুক গর্বে ফুলে উঠবে। অত্যাধুনিক যুদ্ধ ড্রোন এখন তৈরি হতে যাচ্ছে বাংলাদেশে। তুরস্কের সাথে যৌথ উদ্যোগে বগুড়ায় এই মেগা ড্রোন কারখানা হবে। প্রতিবেশীর চাপ উপেক্ষা করে ভারতের বিরুদ্ধে মেরুদণ্ড সোজা দাঁড় করিয়ে এই সাহসী পদক্ষেপ নিয়ে অবশেষে আমাদের বাংলাদেশ। সম্প্রতি স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহেদ আলম তিনি সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামে তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, তিনি উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় তুরস্কের সহযোগিতায় বগুড়া বিমান ঘাটির পাশেই এই ড্রোন উৎপাদন কারখানা স্থাপন করা হবে। শুধু ড্রোন কারখানায় নয়, আরো একটা চমক উপহার দেওয়া হয়েছে তারেক রহমানের পক্ষ থেকে। বগুড়া বিমানবন্দরকে এবার পুরোপুরি আন্তর্জাতিক মানের আধুনিক বিমানবন্দরে রূপান্তরিত করা হবে। একই সাথে উত্তরাঞ্চলে বাংলাদেশ বিমান বাহিনীর প্রথম বিশেষায়িত বিমান ঘাঁটিও স্থাপন করা হবে এবং সেটার অনুমোদনও আমাদের এই সাহসী, সৎ এবং যোগ্য প্রধানমন্ত্রী প্রদান করেছেন। অর্থাৎ এমন প্রধানমন্ত্রী তো আমরা 55 বছরে খুঁজে ফিরেছি, কিন্তু কখনো আমাদের সামনে এমন প্রধানমন্ত্রী আমরা পাইনি। জিয়াউর রহমান আমাদের দেশটাকে সঠিক পথে নিয়ে যাওয়ার চেষ্টা করার মাধ্যমেও তাকে হত্যা করা হয়েছিল এবং তার সেই পথটাকে রুদ্ধ করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। তারা ভেবেছিল প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করে দিতে পারলেই এই বাংলাদেশের মেরুদণ্ড ভেঙে পড়বে, আর কেউ বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখতে পারবে না, সেটা বাস্তবায়ন তো দূরে থাক। অবশেষে আমাদের মাঝে আমাদের সেই সাহসী মরহুম প্রেসিডেন্ট তারেক রহমানের ভিতরে ফিরে এসেছেন এবং একের পর এক এই সাহসী প্রধানমন্ত্রী তিনি সঠিক পথে ধাবিত হওয়ার মাধ্যমে দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার দীপ্ত প্রত্যয় তিনি গ্রহণ করেছেন। বগুড়া বিমানবন্দর পাকিস্তান আমলে তৈরি, দীর্ঘদিন ধরে অবহেলিত ছিল রাজনৈতিক প্রতিহিংসার কারণেও। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার আমলে উন্নয়নের চেষ্টা হয়েছিল, কিন্তু তা বাস্তবায়িত হতে পারেনি। এবার আর কোনো বাধা নেই, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে কাজ পুরো দমে এগোচ্ছে। কিন্তু প্রশ্ন তৈরি হচ্ছে যে তুরস্কের সাথে কেন এই জোট? তুরস্ক বর্তমান বিশ্বের ড্রোন প্রযুক্তিতে শীর্ষস্থানে একটি দেশ। বাইরাক্তার টেকনোলজির বাইরাক্তার টিবিটি ড্রোন ইতিমধ্যে নাগার্নো কারাবাগ, ইউক্রেন সহ বিভিন্ন যুদ্ধক্ষেত্রে অসাধারণ সাফল্য দেখিয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী ইতিমধ্যে টিবিটি ড্রোন কিনেছে এবং সফলভাবে ব্যবহারও করেছে। এখন যৌথ উৎপাদনের মাধ্যমে দেশীয় কারখানার ড্রোন তৈরি, রক্ষণাবেক্ষণ এবং আপগ্রেড করাও সম্ভব হবে। এতে প্রযুক্তি হস্তান্তর ঘটবে, শত শত তরুণ প্রকৌশলী প্রশিক্ষিত হতে পারবে এবং আমরা বিদেশি নির্ভরতা থেকেও মুক্তি হব। অর্থাৎ আমাদের দেশের যে সমস্ত সোনার ছেলেরা তারা বিদেশে পড়াশোনা করার মাধ্যমে উপযুক্ত স্পেস পায় না, তারা অবশেষে এই দেশে উপযুক্ত স্পেস পাবে। এই প্রকল্প ফোর্সেস গোল 2030 এর অংশ। উত্তর সীমান্ত ও বিস্তীর্ণ সমভূমিতে 24 ঘন্টা নজরদারি, দ্রুত তথ্য সংগ্রহ এবং জরুরি অবস্থায় তাৎক্ষণিক আক্রমণ ক্ষমতা অনেক গুণ বৃদ্ধি পাবে। নতুন যুদ্ধ বিমানগুলোকে এই ঘাঁটিতে মোতায়েন করা হবে, ফলে দেশের আকাশ সীমা রক্ষায় বগুড়া হয়ে উঠবে অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশলগত এক কেন্দ্র। শুধু প্রতিরক্ষা নয়, এই প্রকল্প উত্তরাঞ্চলের অর্থনীতিকে পুরোপুরি বদলে দিবে। আন্তর্জাতিক বিমানবন্দরের কারণে বাণিজ্য বাড়বে, এমনকি ড্রোন কারখানায় শত শত কোটি টাকার বিনিয়োগও আসবে। স্থানীয় যুবকদের জন্য উচ্চ বেতনের চাকরি তৈরি হবে। বগুড়ায় শুধু কৃষি অঞ্চল হিসেবে আর বগুড়া সমাদিত থাকবে না, বগুড়া উন্নত শিল্প এবং প্রযুক্তি হাবে পরিণত হবে। এতে জাতীয় জিডিপিতেও বড় অবদান রাখতে সক্ষম হবে আমাদের বগুড়া। তো ভাইরা, এটা খোলাখুলি বলা যায় এই পদক্ষেপ ভারতকে অস্বস্তিতে ফেলে দিয়েছে। তারা চায় না বাংলাদেশ স্বাধীনভাবে প্রতিরক্ষা সক্ষমতা বাড়াক, কিন্তু বাংলাদেশ সাহসিকতার মাধ্যমে তারা আর থেমে থাকতে চায় না, কোন রাষ্ট্রের অধীনে থাকতে চায় না। তুরস্কের মতো একটি শক্তিশালী মিত্রের সাথে হাত মিলিয়ে এই বাংলাদেশ দেখিয়ে দিচ্ছে যে আমরা আর কারোর ইশারায় চলব না। এই জোট শুধু ড্রোন নয়, ভবিষ্যতে ট্যাঙ্ক, রকেট সিস্টেম সহ আরো অনেক প্রতিরক্ষা সরঞ্জামের যৌথ উৎপাদনের দরজা খুলে দিচ্ছে। তবে এই মুহূর্তে প্রতিবেশীরা যত চাপ দিক এবং প্রতিবেশীরা যতই উদ্বিগ্নতা দেখাক এবং বাংলাদেশকে যত নীল নকশা বাস্তবায়ন করার ষড়যন্ত্র করুক না কেন, কোনোভাবে সেটা তারা বাস্তবায়ন করতে পারবে না। কারণ এই বাংলাদেশ এমন একটা দেশ, ছোট্ট ভূখণ্ড হতে পারে, কিন্তু এই রাষ্ট্রে 20 কোটি বাঘের বসবাস।
ঠিক যেমন ইরানি জনগণ তারা একতা রক্ষা করার মাধ্যমে, ইউনিটি বজায় রাখার মাধ্যমে আমেরিকা এবং ইসরায়েলের মতন শক্তিশালী রাষ্ট্রের 20 দাঁত ভেঙে দিতে পেরেছে, তাদের সেই দানবীয় মাথা কেটে নিতে পেরেছে, সেম একইভাবে বাংলাদেশও জানে কিভাবে ভারত নামক শত্রু রাষ্ট্রের মুখোমুখি দাঁড়িয়ে বা অন্য যে কোনো রাষ্ট্র বাংলাদেশের সাথে যারাই শত্রুতা করার চেষ্টা করবে তাদের 20 দাঁত ভেঙে ফেলতে হয়। তাই কখনো আর কেউ বাংলাদেশকে নিয়ে শুধু কোনো ধরনের সামান্য পরিমাণে ষড়যন্ত্র করার চেষ্টা করে বা সামান্য পরিমাণও চেষ্টা দেখাতে যায়, তাহলে তাদের সেই 20 দাঁত তো শুধু ভেঙেই ফেলা হবে তা কিন্তু নয়, তাদের বুকে লাথি মেরে এই দেশের 1 ইঞ্চ মাটি ছিনিয়ে নিতে দেওয়া হবে না, তাদেরকে উপর্যুপরি মাথা কেটে তাদের একেবারে মুন্ডুপাতহীন করা হবে, তাদের ষড়যন্ত্রের নীল নকশা সমূলে উৎপাটন করে দেওয়া হবে। এই বাংলাদেশ এমন এক সাহসী বাংলাদেশে পরিণত হয়েছে যার কারণে তারা অবশেষে এই শক্তিশালী পদক্ষেপ গ্রহণ করেছে। প্রতিবেশীদের চাপের মুখেই এই ধরনের স্বাধীন পদক্ষেপ আমাদের সার্বভৌমত্বকেও আরো মজবুত করবে। বে অফ বেঙ্গলের শক্তি ভারসাম্য বদলে যাবে একটি সিদ্ধান্তেই। বাংলাদেশ এখন এক নতুন যুগে প্রবেশ করেছে। তুরস্কের সাথে এই যৌথ উদ্যোগ প্রমাণ করে দিয়েছে আমরাও স্বপ্ন দেখতে জানি এবং সেই স্বপ্ন বাস্তবায়ন করতে পারি। কোনো বাধার মুখেই আমাদের স্বপ্ন বাস্তবায়ন থেমে থাকবে না। এই ড্রোন কারখানা শুধু একটা প্রকল্পই নয়, এটা আমাদের আত্মনির্ভরশীলতার প্রতীক। আপনাদের কাছে এখন প্রশ্ন, এই সাহসী পদক্ষেপকে আপনারা কিভাবে দেখছেন? ভারতের অস্বস্তির মুখে তুরস্কের সাথে এই জোট কি আমাদের প্রতিরক্ষা খাতকে নতুন উচ্চতায় নিয়ে যেতে সক্ষম হবে? সত্যিকার অর্থে বাংলাদেশ কি পরনির্ভরশীলতা প্রতিরক্ষা খাত থেকে বের হয়েছে তারা এই আধুনিক এমনকি এই বিমান ঘাঁটি তৈরি করার মাধ্যমে উত্তরবঙ্গে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে? এই মুহূর্তে ভূ রাজনৈতিক বিশ্লেষকগণ উল্লেখ করেছে এই একটিমাত্র বিমান ঘাঁটি তৈরির মাধ্যমে বাংলাদেশ 3টা উদ্দেশ্য সাধন করতে পারবে। 1 নম্বর, রংপুরকে যারা ছিনিয়ে নেওয়ার ষড়যন্ত্র করছে তাদের সেই ষড়যন্ত্রের 20 দাঁত ভেঙে দিতে পারবে। 2 নম্বর, বাংলাদেশের 1 ইঞ্চি মাটিও আর কেউ দখল করে নিয়ে বাংলাদেশের প্রতিরক্ষা খাতকে দুর্বল ভেবে বাংলাদেশের আকাশ সীমায় কেউ দাদাগিরি দেখাতে পারবে না। এবং 3 নাম্বার, এই বিমান ঘাঁটিতে একই সাথে যেমন ড্রোন কারখানা তৈরি হচ্ছে, যেমন এটা বিমান বন্দর হবে, সেম একইভাবে এখানে অত্যাধুনিক প্রযুক্তির বিমান ঘাঁটি রাখার ব্যবস্থাও করা হচ্ছে। অর্থাৎ সব মিলিয়ে বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিমান ঘাঁটিটি বাংলাদেশের নিরাপত্তায় ভূমিকা পালন করবে বলে এই ভূ